গতকাল অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আর নতুন প্রধান বিচারপতি হয়েছেন ইনি বি আর গাভাই, ভূষণ রামকৃষ্ণ গাভাই পুরো নাম। খুবই শিক্ষিত পরিবারের একজন, যদিও ওনারা দলিত এমনটাই জানি, কিন্তু ইনার বাবা রামকৃষ্ণ গাভাই বা যাকে দাদা সাহেব গাভাই বলা হতো, যিনি 2015-তে প্রয়াত হয়েছেন, তিনি একজন পলিটিশিয়ান ছিলেন। একটা পার্টি ছিল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া বলে, তিনি সেই পার্টি করতেন এবং এমপি হয়েছিলেন লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই। আর তিনি গভর্নর ছিলেন, মানে গভর্নর হয়েছিলেন কেরালা, বিহার, সিকিম এইসব রাজ্যের গভর্নর হয়েছিলেন। আমি কালকে দেখছিলাম একটি রিপোর্ট, ইনি বলেছেন যে আমার বাবা বলেছিলেন যে তুমি কিন্তু একদিন দেশের প্রধান বিচারপতি হবে, সেদিন হয়তো আমি থাকবো না। সত্যিই উনি কিন্তু এখন নেই, যেটা বললাম 2015-তে উনি প্রয়াত হয়েছেন, আর গতকালকে প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বি আর গাভাই। ফলে বাবা হয়তো দেখে যেতে পারেননি, কিন্তু বাবা যেটা ভেবেছিলেন, যেটা বলেছিলেন, যে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেটা কিন্তু বাস্তবে মিলেছে। উনি কিন্তু প্রধান বিচারপতি হয়েছেন। আর এই যে পরিবার, এই পরিবার আম্বেদকর মুভমেন্টের সঙ্গে যুক্ত, অনেক সব কর্মসূচি আছে। তো যাই হোক, এই পরিবারের সন্তান এবং প্রধান বিচারপতির আসনে বসেছেন বি আর গাভাই, যিনি ইতিমধ্যেই অনেকগুলো কেস শুনেছেন, যেগুলো খুবই বড় কেস। যেমন 370 ধারা তুলে দেওয়ার যে বিষয়টা, সেই কেসের যে বেঞ্চ ছিল সেখানে ছিলেন। অনেক কিছু কেসে, যেমন রাহুল গান্ধীর মামলা শুনেছেন, যেমন এখন তো ওয়াকফের যে মামলা, সেটাও তো ওনার দিকেই আছে বিষয়টা। তো ইতিমধ্যে অনেকগুলো মামলা, বড় বড় মামলা, হাই ভোল্টেজ মামলা, সেগুলো শুনেছেন। আরো বড় বড় মামলা উনি শুনবেন। আমরা তার কি রেজাল্ট আসে সেটাও দেখব। এখন যেটা বিষয় দর্শক, আমাদের যেটা নজর সব থেকে বেশি, অনেকগুলো বিষয়ে নজর আছে, কারণ এই যে সরকারটা চলছে রাজ্যে, এটা তো সরকার চলছে না, এটা একটা অবৈধ কারবার চলছে, অবৈধ কারবার চলছে, এবং সেই জন্যে মামলার পর মামলা হয়ে থাকে, প্রচুর মামলা, সকাল বিকাল মামলা হয়ে যায়। আর মুখ্যমন্ত্রী বলেন কিছু কোর্টবাবু আছেন যাদের কাজকর্ম নেই, শুধু মামলা ঠুকে দেন কোর্টবাবু। আমি অনেকবার বলেছি, মামলা কেউ ঠুকলেই মামলা হয়ে যাবে? মামলা কেউ ঠুকলেই সেই মামলা কোর্টের কাছে গৃহীত হয়ে যাবে যদি না কোনো ভিত্তি থাকে? আপনি নিয়মে চলবেন, সে মামলা মানে গৃহীত হয়ে যাবে কোর্টের কাছে? সেটা হয় কখনো? একটা মামলা ঠুকতে গেলে সেই মামলাটা শোনা হবে কি হবে না, তার আগে একটা হিয়ারিং হয়। মামলার কি ভিত্তি আছে না ভিত্তি আছে সেটা একটু বুঝে তারপর সেটা মানে গ্রহণ করে কোর্ট। তো মামলা ঠুকলে তো ঠোকা হয় না, এবং তারপর মামলা গ্রহণ হওয়ার পরে তারপরে তার যখন হিয়ারিং পর্ব চলে, তখনও তার মেরিট অনুযায়ী সেটা কতটা লেন্দি হবে, কিভাবে হিয়ারিং হবে, সেটা ঠিক করে কোর্ট, সেই মতো করে হিয়ারিং চলে। ফলে ইচ্ছা করেই মানে মামলা হয় না, আর মামলা করলেই সেটা গৃহীত হয়ে যায় না। অনেক মামলা তো হয়েছে, মামলা করতে কেউ গেছেন, সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, হয়নি, যান এখান থেকে, এসব মামলা হবে না, এরকম বহু ঘটনা ঘটেছে। ফলে মামলা যেগুলো হয় তার ভিত্তি থাকে, তার মেরিট থাকে, তবেই সেই মামলা কোর্টের সামনে গৃহীত হয়। আর এখানে যে মামলাগুলো হয়, এ তো মামলা হলে শেষই হয় না, মানে এতটাই অ্যাঙ্গেল থাকে বিভিন্ন দিক দিয়ে, সে মামলা শেষই হতে চায় না, মানে এতটাই ভিত্তি থাকে, সেই জন্য মামলার পর মামলা। আর এই সরকার যেটা কৌশল করে, যে মামলাতে তাদের খুব জরুরি অর্ডার প্রয়োজন, সেগুলোকে যেভাবে হোক তাড়াতাড়ি করে হিয়ারিং পর্যায়ে নিয়ে যাওয়া, বা সেই মামলাগুলোকে তারা গুরুত্ব দিয়ে সেগুলো করে। আর যেগুলো তাদের বিরুদ্ধে যেতে পারে, সেগুলো মানে জানি না কিভাবে কি হয়, তারিখ পে তারিখ বিষয়টা অনেকটা এসে যায়। তো তার অনেক কৌশল আছে, আইন যেমন আছে, আইনের ফাঁক বলে তো আছে, আপনারা জানেন, তো সেগুলো ইউজ করে। অনেক সময় কোর্টের চোখে ধুলে দেওয়ার চেষ্টা হয়, সেটা নিয়ে অনেক সময় ধরাও পড়েছে বিষয়টা, চেষ্টা হয়, এবং সেক্ষেত্রে কোর্ট অনেক সময় কড়া অবজারভেশন দিয়েওছে, এটা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার।
তো আমি যেটা বলতে চাইছি দর্শক, যে উনি তো হয়েছেন 6 মাস থাকবেন, নভেম্বরে ওনার অবসর। তো তার মধ্যে আমরা আশা করব যেসব গুরুত্বপূর্ণ মামলাগুলো রয়েছে আমাদের রাজ্যের, সেগুলোর একটা নিষ্পত্তি উনি করে যাবেন। এবং তার মধ্যে অবশ্যই এখন যেটা সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে নিয়োগের যে বিষয়টা, নিয়োগের যে চাকরি বাতিলের যে ব্যাপারটা হয়েছে, আগের বিচারপতি যেটা করে দিয়ে গেছেন, পুরো প্যানেল বাতিল, কলকাতা হাইকোর্টের অর্ডারকে বহাল রেখে। তো সেটার তো আবার পুনর্বিবেচনা করার জন্য ফাইল করেছে, সেটাও কৌশল করে করা হয়েছে, একটু দেরি করে করা হয়েছে। এটাই হয়তো মানে একটা ভাবনা ছিল যে এমন সময় ফাইল করব যে যিনি অর্ডারটা করে দিয়ে গেছেন তিনি আর যাতে শুনতে না পারেন, তার অবসর 13ই মে। সুতরাং এমন ভাবে ফাইলটা করা হয়েছিল, সত্যি এই 13ই মে এর মধ্যে ওটার হিয়ারিং পর্বে আসেনি। কালকে তো অবসর হয়ে গেছে, এখন নতুন বিচারপতি হয়ে গেছেন বি আর গাভাই। ফলে এবার উনি ঠিক করবেন কিভাবে কি সব হিয়ারিং হবে। তো এটা 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 রাজ্য সরকারের কত একটা ভাবনা, যে সঞ্জীব খান্না যিনি অর্ডার করে গেছেন পুরো প্যানেল বাতিল, কারণ যেহেতু চাল কাকড়কে আলাদা করে দেয়নি সরকার পক্ষ ইচ্ছে করে, শয়তানি করে, তো পুরো প্যানেলটাকে বাতিল করে দেয়, মানে বাতিল তো করেছিল কলকাতা হাইকোর্টই, সেটাকে বহাল রেখে গেছেন। তো এটা হয়তো ভাবনা ছিল যে ওনার বেঞ্চে যদি আবার পুনর্বিবেচনার আর্জি করি, যদি না দেন, কারণ উনি তো নিজে অর্ডারটা করেছেন, ফলে একটা ভয় কাজ করছিল হয়তো, সেই জন্য পুনর্বিবেচনার যে বিষয়টা সেটা কিন্তু অনেকটা দেরিতে করা হয়েছে। তার আগে নিজেদের স্বার্থে কিছু করে নিয়ে এসছে অর্ডার, কিন্তু পুনর্বিবেচনার যে বিষয়টা সেটা দেরিতে করা হয়েছে, মানে যাতে করে বেঞ্চ চেঞ্জ হয়। তো এখন তো বেঞ্চ চেঞ্জ হয়ে গেছে, প্রধান বিচারপতি অন্যজন হয়েছেন। তো এখন দেখা যাক সেটা কি হয়। কিন্তু সেটা করতে গিয়ে এখন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, সেটা হচ্ছে যে এই যে নতুন নিয়োগের নোটিশের খসড়া তৈরি করে ফেললো শিক্ষা দপ্তর, সুপ্রিম নির্দেশে 31শে মের আগেই বিজ্ঞপ্তি। এখন এটা কি তাহলে? এটা করতে হবে আবার 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি না করলে আগের যে অর্ডার সেটাকে ভায়োলেট করা হবে, কারণ আগের অর্ডারে পরিষ্কার বলে দেওয়া আছে যে 31শে মের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। আর ডিসেম্বর পর্যন্ত যাদেরকে এখনো মানে অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি, শিক্ষক শিক্ষিকা, তাদেরকে স্কুলে কন্টিনিউ করা যাবে, সেটা কিন্তু ডিসেম্বর পর্যন্ত টেম্পোরারি। আর তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, এবং তার জন্য 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এখানে আর ছলনা করলে চলবে না। তো এই খবরটা এখন সামনে এসছে যে 31শে মের মধ্যে মানে বিজ্ঞপ্তি প্রকাশের খসড়া নাকি তৈরি করে ফেলেছে শিক্ষা দপ্তর। এখন নবান্নের সিগন্যাল পেলে নাকি তারপরে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে নিয়োগের। তো এখন কি হবে তাহলে? যদি এখানে প্রকাশ করা হয়, তার মানে নিয়োগ প্রসেস চালু হয়ে যাবে। আবার ওদিকে আবার আরজি মানে পুনর্বিবেচনা করার জন্য মানে ফাইল করা হয়েছে। আরজি পুনর্বিবেচনা বলতে কি, যেটা শুনলাম যে এইরকমই হচ্ছে, যে যাদেরকে এখনো অযোগ্য অবৈধ বলে বলে চিহ্নিত করা যায়নি, তারা যাতে চাকরিতে বহাল থাকে সেই অর্ডারটা করিয়ে আনা। আর যাদেরকে একেবারে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে, ওই 6,000 না কত, 6 না 7,000, তাদের বাদ দিলে দিন, কিন্তু বাকিদেরকে চাকরিতে বহাল রাখা হোক, এইরকম একটা নাকি আরজি পুনর্বিবেচনার কথা বলা হবে। এখানেও প্রশ্ন, সেই তো এই আরজি করছেন, তাহলে সেই সময় কেন করলেন না? তাহলে তো সব ঝামেলা মিটে যেত। যখন বারবার সুপ্রিম কোর্ট বলছিল যে আলাদা করুন, আলাদা করতে পারবেন, কতটা আলাদা করতে পেরেছেন, যদি সেই সময় এই কথাগুলো বলতেন যে ঠিক আছে, যেগুলো এখনো পর্যন্ত এজেন্সির মাধ্যমে জানা গেছে যে একেবারে মানে অযোগ্য, মানে প্রমাণিত বিষয়টা এসে গেছে, তাহলে তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে বহাল রাখুন, এটা যদি সেই সময় জোর দিয়ে বলতেন যে আমরা এটা করে দিন, বাকি আমরাও দেখবো, আরো আরো এর মধ্যেও চাল কাকড় আছে কিনা সেটা আমরা দেখবো, বাকি হবে, এখন আপাতত সকলের চাকরিটা, এই অংশের চাকরিটা বজায় রাখুন, যদি এইটা জোর দিয়ে বলতেন, তখনই তো বিষয়টা আমার মনে হয় হয়ে থাকতো, তখন ওই পুরো প্যানেলটা বাতিল হতো না। কিন্তু তখন তো ধোঁয়াশা করলেন, তখন ওই অযোগ্যদেরকে ঢাল মানে যোগ্যদেরকে ঢাল করে অযোগ্যদের চাকরিগুলো বাঁচিয়ে দিলেন, শুধু হাত তুলে দিচ্ছিলেন কি করে আলাদা করব, এই নেই সেই নেই। আমাদের মানে একটা বাহানা চেষ্টা হয়েছিল, এটা গোলেমালে তাল কাটা সময় কাটানোর চেষ্টা হয়েছিল, মানে ওই আর কি, যোগ্যদেরকে মানে যদি এরকম করা যায় যে আমরা তো আলাদা ঠিক মতো করে করতে পারছি না, ফলে কি করব হুজুর, তো এরকম আর কি। এবার আহ হয়তো এরকম ভাবনা ছিল, যখন আমরা আলাদা করে দিতে পারবো না, তখন কোর্ট কি আর সবার চাকরি বাতিল করে দেবে? কারণ কারণ এরকম কথায় আছে, বলা হয়ে থাকে যে যেন মানে অপরাধী ছাড়া পেয়ে গেলে পেয়ে যেতে পারেন, কিন্তু নিরপরাধ কোনো মানুষ যেন শাস্তি না পান, এরকম একটা কথিত আছে। সুতরাং মানে অযোগ্যদের জন্য কি যোগ্যদের চাকরিগুলো কি আর বাতিল করে দেবে? সুতরাং হয়তো বলতে পারে সুপ্রিম কোর্ট, ঠিক আছে যা করেছো করেছো, আর আর করবে না, ধমক টমক দিয়ে হয়তো ছেড়ে দেবে, একটু নাক কান মোলা দেবে, সেই নাক কান মোলা কোর্টের সামনে আমরা খেয়ে নেব।
হয়তো নিয়ে আমরা সব বাঁচিয়ে নেবো, এরকম একটা ভাবনা ছিল। কিন্তু কোর্ট যে আবার অন্য অ্যাঙ্গেলে, মানে অন্য ক্লজ দেখিয়ে যে এরকম আছে নিয়মে, যে যদি মানে দুর্নীতি হয় তাহলে কিন্তু প্যানেল বাতিল হবে। তো সেটা সেই নিয়মে নাকি পুরোটাই বাতিল বাতিল করে দিয়েছে। কিন্তু তবুও যদি সেই সময় এই আবদারটা করা যেত না, সেই সময় যেটা এখন বলা হচ্ছে, আমার মনে হয় কোর্ট সেক্ষেত্রে, কোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত, কোর্ট তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে, তো সেটা হয়তো হতো। কিন্তু এখন তো মানে ফাঁদে ফেলে সব তো এখন যাতা অবস্থা হয়ে গেছে। ফাঁদে বলতে কি, মানে সর্বনাশ করে দেওয়া হয়েছে। এখন ওই ওই আর্জি করা হয়েছে, এখন দেখা যাক সেটা কি হয়। তো ওদিকে হচ্ছে ওই আর্জি, আর এদিকে আবার বিজ্ঞপ্তি প্রকাশ। আবার বিজ্ঞপ্তি প্রকাশ না করলে এদিকে ধরুন এখন আর্জির কিছু হিয়ারিংটা হলোই না, তো এদিকে টাইম হয়ে গেল, 31শে মে চলে যাচ্ছে, তাহলে বিজ্ঞপ্তি তো প্রকাশ করতে হবে, না হলে তো আবার ওই অর্ডারটার মানে ভায়োলেশন হয়ে যাবে। তখন তো আবার এই যে ওই পরবর্তী সময় যে বলা হয়েছে যে বিজ্ঞপ্তি প্রকাশ করবেন, করবেন অবশ্যই 31শে মে এর মধ্যে, আর ডিসেম্বর পর্যন্ত আমরা কন্টিনিউ করার জন্য করছি, কারণ যেহেতু স্কুলগুলো অচল হয়ে যাচ্ছে। তো যদি এখন অর্ডারের ওই অংশটা না মানা হয় বিজ্ঞপ্তি প্রকাশের, তাহলে এটাও তো, তাহলে অর্ডারটাই তো মানে ভায়োলেট হয়ে যাবে না। তো তখন কি আবার এই যে এখন যে বেতন চালু আছে, বেতন চালু রাখা হয়েছে ডিসেম্বর পর্যন্ত টেম্পোরারি, তাহলে সেটাও তো সমস্যায় এসে যাবে, পুরো অর্ডারটা যদি প্রবলেম তৈরি করে দেয়, মানে মানা না হয়, একটা অংশ মানবো আর একটা অংশ মানবো না, সেটা হতে পারে না। তো হতে পারে তাহলে সেই জন্য 31শে মে এর মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ। আবার এই বিজ্ঞপ্তি যদি প্রকাশ হয়ে যায়, তার মধ্যে নিয়োগ প্রসেস চালু হয়ে গেল, তাহলে যারা চাকরিচ্যুত হয়েছেন তারা অনেকে বলছেন যে আমরা আবার কেন পরীক্ষাতে বসবো। দোষ তো সরকারের, সরকার প্যানেল বহির্ভূত নিয়োগ করেছে, সরকার সময়ের বাইরে নিয়োগ করেছে, সরকার অযোগ্যদেরকে নিয়োগ করেছে, তো সরকার করেছে, তার জন্য আমরা, এবার সুপ্রিম কোর্ট বলেছে নতুন করে নিয়োগ প্রসেস করতে, কিন্তু আবার পরীক্ষা দিয়ে আগের নিয়মে আবার কেন আমরা যাব। এখন বিজ্ঞপ্তি প্রকাশ হলে তার মানে সেদিকে এগোতে হবে। ফলে এটা একটা সমস্যা কিন্তু আবার তৈরি হতে চলেছে, সমস্যা কিন্তু একটা তৈরি হতে চলেছে। আর যদি পুনর্বিবেচনার অর্ডারটা এসে যায় এর মধ্যে, সেটা অন্য বিষয়। তা না হলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে তার মধ্যে করে প্রসেস এগোবে। আর সেই প্রসেসের মধ্যে যদি আবার পুনর্বিবেচনার অর্ডার আসে, সেক্ষেত্রে যদি কোনো স্বস্তির ব্যাপার থাকে চাকরিচ্যুতদের, সেটা তখন অন্য বিষয়। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তো আবার অনন্তকাল ধরে তো ডেট দিলে চলবে না। বিজ্ঞপ্তি প্রকাশ মানে প্রসেসটা চালু হয়ে যাবে দ্রুত, আর তার মধ্যে যদি ওখানে হিয়ারিং পর্ব শেষ না হয়, পুনর্বিবেচনা, তার মানে নিয়োগ প্রসেসে ঢুকতে হবে আপাতভাবে হলেও। তো সব একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে যায়, মানে সময় একটা বড় ব্যাপার। বিজ্ঞপ্তি প্রকাশের আগে যদি পুনর্বিবেচনার অর্ডারটা হয়ে যেত, তাহলে কি হলো না হলো সেটা দেখে চাকরিচ্যুতরা এগোতে পারতেন। তো এখন সব একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। আর একটা আমি শুনছি কথা, আমি জানি না এর পেছনে আবার সরকার পক্ষেরও ইন্ধন আছে কিনা, বলছে যে এই যে বিজ্ঞপ্তি হচ্ছে, বিজ্ঞপ্তিতে কি হবে, মানে যারা চাকরিচ্যুত হয়েছেন শুধু তারা পরীক্ষা দেবেন, নাকি সকল, মানে যারা ফ্রেশার্স নতুন সবাই পরীক্ষা দেবেন, বা আগে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা শুধু মানে তারা দেবেন, মানে যারা চাকরিচ্যুত তারা দেবেন, নাকি চাকরি যারা পেয়েছিলেন সেই সময় যারা পরীক্ষা দিয়েছেন তারা সবাই পরীক্ষা দেবেন, নাকি টোটাল মানে আগের পরীক্ষা আবার নতুন যারা এখন যোগ্য হয়েছেন পরীক্ষার জন্য তারা সবাই, মানে এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে বিজ্ঞপ্তিটা কিভাবে প্রকাশ হবে, সবার জন্য, নাকি সেবার যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য, নাকি শুধু যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের জন্য, একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ফলে এক সমস্যা। এখন আমি শুনছিলাম দর্শক, যে যদি এইরকম হয় যে শুধু আগের যারা পরীক্ষা দিয়েছেন তারাই পরীক্ষা দেবেন, তাহলে আবার নতুনরা নাকি কেস করবেন, নতুন যারা ফ্রেশার্স যারা যোগ্য হয়েছে পরীক্ষার জন্য তারা নাকি কেস করবেন। আবার যদি আহ নতুনদের সমেত যদি আবার পরীক্ষার জন্য ব্যবস্থা করা হয়, তখন নাকি যারা চাকরিচ্যুত হয়েছেন তারা আবার কোর্টের কাছে বিষয়টা জানাবেন যে এইরকম অবস্থায় সবার সঙ্গে আমরা কি করে আবার পরীক্ষা দিয়ে পাস করবে, সম্ভব, কবে পরীক্ষা দিয়েছি, সুতরাং আমাদেরকে আলাদা করে সুযোগ দেওয়া হোক। মানে অন্তত পক্ষে নতুনদের এত একসঙ্গে এত যোগ না বাড়িয়ে, এত কম্পিটিশন না করে, অন্তত আমাদের দিকে একটু ভাবা হোক, তারা আবার হয়তো আদালতের কাছে বলবেন। ফলে আবার যদি আদালতের কাছে বলা বলি হয় এরা ওরা তারা, তারপরে ফের তো আবার ওই মামলা হিয়ারিং হবে, আবার শোনাশুনি হবে, তাহলে আবার এই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন আবার কবে হবে। ফলে দর্শক আমি যা বুঝতে পারছি, ফের নতুন করে একটা জটিলতা তৈরি হতে চলেছে। আর সরকার পক্ষ তো নিয়োগের দিকে খুব একটা না, তারাও আমি আমি অনেক সময় দেখেছি সরকার পক্ষ যেন কোথাও মনে করে যে একটু কেস টেস্ট চললেই ভালো, নিয়োগ করতে হবে না, লেন্দি হবে, আমরা বলতে পারবো আমরা চাকরি দিতে চাইছি কিন্তু কেস টেস্ট হয়েছে আমরা কি করব, এরকম দেখবেন বলা হয়ে থাকে। আর একটা ভাবুন না, 31শে মে বিজ্ঞপ্তি প্রকাশ বলা হচ্ছে, হ্যাঁ, আবার অন্যান্য চাকরির ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে কি কারণ দেখানো হয় না, ওই ST/SC সংরক্ষণ নিয়ে পেন্ডিং রয়েছে মামলা, সেই জন্য আমরা নিয়োগ করতে পারছি না। তো সেই মামলা তো এখনো পেন্ডিং রয়েছে, তাহলে তখন এটা তাহলে এখন বিজ্ঞপ্তি কি করে প্রকাশ করছেন?
এবার বলে এটা কোর্টের নির্দেশ। আরে কোর্টের নির্দেশে এটা করা গেলে তাহলে কোর্টকে তো সেটাও বলতে হবে যে আমরা এসসি এসটির সংরক্ষণেরটা পেন্ডিং রয়েছে, কি করে করবো? তো সেটা তাহলে বলেনি কেন? তার বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা যাচ্ছে। অথবা অন্যান্য নিয়োগে সব আটকে রেখে দেওয়া হয়েছে, এসসি এসটির সংরক্ষণের ওই কি সার্টিফিকেটের ব্যাপারে যে গন্ডগোলটা চলছে, ওবিসি ব্যাপারটা চলছে না, ওবিসি, হ্যাঁ ওবিসি। তো সুতরাং এই যে একটা মানে ব্যাপারটা না, এগুলো ধরা পড়ে যায়, কিন্তু এগুলো করে। সুতরাং নিয়োগের ব্যাপারটা নিয়ে টালবাহানা সরকার পক্ষ যেন অনেক সময় করে থাকে। তো ফলে এই যে মানে একটা আবার নতুন করে বিজ্ঞপ্তি, আবার যে সরকার পক্ষেরই কেউ না কেউ মামলা ঠুকে দিয়ে কাউকে দিয়ে তারাই আবার একটা জটিলতা তৈরি করে দিয়ে পুরো নিয়োগ প্যানেলটাকে, নিয়োগ প্রক্রিয়াকে আটকে রেখে আর ওই ভাতার মাধ্যমে স্কুল প্রসেস চালাবে কিনা কম পয়সাতে আগামী দিনে, সেটাই বা কি করে আপনি বলবেন? তো সব মিলিয়ে দর্শক জট কাটবে বলে আমার মনে হচ্ছে না। প্রথমত দেখা যাক পুনর্বিবেচনাতে কি উঠে আসে, দ্বিতীয়ত নিয়োগের বিজ্ঞপ্তি কিভাবে প্রকাশ করা হয়, আর তারপরে আবার নতুন করে কি মামলা হয়। সব মিলিয়ে মামলাতেই শেষ এই রাজ্য, আর রাজ্যের ছেলে মেয়ে শিক্ষা ব্যবস্থা লাটে। স্কুল দেখছেন একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক শিক্ষিকার নেই, ছেলে মেয়েদের পড়াশোনার মান দেখছেন কিভাবে নিচের দিকে নেমে গেছে। সুতরাং আমরা একটা খুব মানে অন্ধকার একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি ছেলে মেয়েদের জন্য। যতদিন এই সরকার থাকবে ততদিন মানে ধপ 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 করে নিচের দিকে নামবে শিক্ষার মান, শিক্ষার পরিকাঠামো। আর রাজ্যে বাতি মানে এখনো বাতি যেটুকু জ্বলছে, আস্তে আস্তে দেখবেন পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে, এবং সেই সঙ্গে দেখবেন সাইরেন বাজতে শুরু হয়ে যাবে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।